যে এই বিডিআর হত্যার সাথে প্রকৃতপক্ষে জড়িত এই খুনি হাসিনার দল এবং তার কিছু লোক। এই জন্য বিডিআর নিরপরাধ, তাদেরকে দ্রুত বিচার করে তাদেরকে অব্যাহতি দেওয়া খুবই দরকার। তাহলে তাদের কাছ থেকে আরও তথ্য আমরা বাহির হলে পাবো। বাংলাদেশের অনেকেই মনে করতো যে বাংলাদেশে যেখানে কথা বলা যায় না, সেখানে যদি বিদেশ থেকে কিছু কথা বলে, বিদেশে কূটনৈতিকদের সাথে যদি তারা যোগাযোগ করে এবং যারা বিভিন্ন বিভিন্ন দেশে খবরদারি করে, সোজা কথা আমরা যেটা বলি যে মাতুব্বর কিসিমের যারা যুক্তরাজ্য, কানাডা, অস্ট্রেলিয়া, জাপান, এদের সাথে যোগাযোগ করার জন্য এই প্রবাসে যারা ছিল তাদের ভূমিকা ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনারা জানেন যে বাংলাদেশে যখন আমরা আন্দোলন সংগ্রাম করতে করতে একটা ফ্যাসিস্ট এবং গণহত্যাকারী সরকার ছিল, সেই সরকার ফ্রাউনকে টপকিয়ে গিয়েছিল, আপনারা নমরুদকে টপকিয়ে গিয়েছিল এবং তাদের কোনো চিন্তা ভাবনা, কালো পতাকা বলেন, হরতাল বলেন, মিছিল বলেন, অনশন বলেন, গণ অনশন বলেন, এরা কোনো কিছু তোয়াক্কা করতেছিলেন না। তারা মনে করেন তাদের মতো করে একটি পরিবার বলা যায়, তার সাথে সাথে অন্য যারা ছিল তারা জি হুজুর হায় হুজুর বলে গিয়েছিল। সেই খুনি হাসিনা যে বাংলাদেশে যা করেছিলেন, সেই করাকে আমরা আসলে কোনোরকম ঠেকাইতে পারতেছিলাম না। অনেকে বাংলাদেশের হালও ছেড়ে দিয়েছিলেন। আমি যেমন আয়নাগড়ে গিয়েছি, আমাকে গুলি করে আমার পা ভেঙে দিয়েছিল 2013 সালে 29শে ডিসেম্বর, যেদিন আমাদের আপসীর নেত্রী গণতন্ত্রের মা বেগম খালেদা জিয়াকে বালুর ট্রাক দিয়ে আটকায়, সেদিন আমি গুলিবিদ্ধ হই। তাই এই গুম, খুন, হত্যা, যেটা মনে করেন গতকালকে 14ই ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস গেলেন, সেখানে আমরা দেখেছিলাম যখন আমাদের জয় দ্বার প্রান্তে এবং তারা আত্মসমর্পণ করবে, সেই মুহূর্তে এই শহীদ বুদ্ধিজীবী কারা ছিলেন? তারা ছিলেন আসলে আমাদের এই বাংলাদেশের মেধা। এই মেধাকে শেষ করে দেওয়ার জন্য তাদেরকে বাসা থেকে নিয়ে গুলি করেছিলেন। হয়তো বা 200-র কাছাকাছি, 191 জন, বিভিন্ন রকমের মতামত আছে। কিন্তু আমরা দেখেছি যে এই ফ্যাসিস্ট খুনি হাসিনা, যিনি ভোট অধিকার হরণ করেছিলেন, যিনি গণতন্ত্র হরণ করেছিলেন, যিনি 20 লক্ষ টাকা পাচার করেছিলেন, যেটা 1 টাকা খরচ সেটাকে 100 টাকা খরচ করেছেন। আপনারা জানেন একটা উদাহরণ, যে জাইকা এবং বাংলাদেশের সেনাবাহিনী সহ এই পদ্মা সেতুর বাজেট 20% বাড়িয়ে 8,983 কোটি টাকা হয়েছিল, সেইখানে 70,000 কোটি টাকা খরচ করেছিলেন। আমি একবার বলেছিলাম দুঃখ কষ্ট করে যে এটা কি শেখ হাসিনার বাবার টাকা, এটা কি ওবায়দুল কাদেরের বাবার টাকা, এটা আওয়ামী লীগের কোনো নেতা কি 500 টাকা দিয়েছে? এই টাকা গরিবের টাকা, আমাদের টাকা, আমাদের ট্যাক্স ভ্যাটের টাকা, বিদেশে প্রবাসে যে ভাইরা থাকে তাদের পাঠানো রেমিনেন্সের টাকা, এই টাকা তারা আত্মসাৎ করে পাচার করেছে। তাই সেই মুহূর্তে এই প্রবাসে যারা ছিল তারা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। তারা বিভিন্ন দেশের সেই রাষ্ট্রপ্রধান, তাদের নীতি নির্ধারণী ফোরাম, জাতিসংঘ, যুক্তরাজ্য তাদেরকে বুঝাবার চেষ্টা করেছে যে বাংলাদেশে একটি ফ্যাসিস্ট, একটি স্বৈরাচার, একটি গণহত্যাকারী সরকার বসে আছে। আপনারা দেখেছেন বাংলাদেশে এই ভারতের সাথে ষড়যন্ত্র করে, ভারতের সাথে একাত্রিত ঘোষণা করে আপনার বাংলাদেশে প্রথমেই চৌকাশ সেনা কর্মকর্তাদের হত্যা করেছে, সেটাকে বিডিআর গণহত্যা। এরপরে দেখেছেন যে আলেম ওলামাদের জেলে ঢুকিয়েছে, ফাঁসি দিয়েছেন, এমনকি হেফাজত তারা একটা আন্দোলন করেছিলেন ন্যায়সঙ্গত, এই ন্যায়সঙ্গত আন্দোলন করা যাবে না, তাই তাদেরকেও গণহত্যা করলেন। পরবর্তীতে এই 16 বছর গুম, খুন, গণহত্যা চালিয়ে গিয়েছিলেন। স্পষ্টত আমরা দেখলাম যে জুলাই আগস্টের যে সেই গণহত্যা, ছাত্র জনতা গণহত্যা, সেখানে তারা জরিপ করেছে যে 1581 জনকে হত্যা করেছে এবং 50,000-এর অধিক হাত নাই, পা নাই, চোখ নাই, এরকম তাদেরকে আহত করেছেন। তাই আমরা মনে করি যে এই সময় এই প্রবাসীদের একটা বিরাট ভূমিকা ছিল সেই সরকারকে পতন করার জন্য। তারা আগ্রহ দেখিয়েছে, উৎসাহ দিয়েছে, এমনকি যারা এই 65 লক্ষ লোকের নামে শেখ হাসিনা, খুনি হাসিনা মামলা দিয়েছিল। আপনারা জানেন যে একসময় এই খুনি হাসিনাকে আপনার রং হেডেড সর্বোচ্চ আদালত রায় দিয়েছিলেন, যার কারণেই উনি বলেছিলেন যে আমি যদি ক্ষমতায় যাই, মনে মনে বলেছিলেন যে আমি তোমার যে আদালত দেখবা। এই জন্য সামাজিক মাধ্যমে বলতো যে এই কোর্ট সেই কোর্ট, সবগুলা শেখ হাসিনার পেডিকোর্ট। পাশাপাশি উনি কিন্তু স্পষ্টভাবে আমাদের বেগম খালেদা জিয়ার স্মৃতি বিজড়িত যে বাসা ছিল ক্যান্টনমেন্টে, যেদিন বের করে দেওয়ার পরের দিনই কত হিংসুক, কত পশুর মতো যে তিনি বলেছিলেন যে আমি আগেই চিন্তা করেছিলাম যেদিনই ক্ষমতায় যাওয়ার পরে আমি ক্যান্টনমেন্ট থেকে শেখ হাসিনাকে, খালেদা জিয়াকে বের করে দেব। ঠিকই 1 কাপড়ে বের করে দিয়েছিল। তাই আল্লাহর পক্ষ থেকেই এই সিদ্ধান্ত হয়েছে। পাশাপাশি দেশের ছাত্র জনতা এবং প্রবাসীতে যারা ছিল, এই প্রবাসীরা খুব
ভূমিকা পালন করেছিলেন, শেষে রেভিনিউ বন্ধ করে দিয়েছিলেন, তাতেও এই দেশে একটি ধাক্কা লেগেছিল। এবং এই বিষয়গুলোকে এই জন্য আমি ধন্যবাদ জানাই এই প্রবাসী যারা যোদ্ধা ছিল এই নতুন বাংলাদেশ গড়ার জন্য, এদেরকে আমি আমার পক্ষ থেকে ধন্যবাদ জানাই। এবং আজকের যে এই প্রদর্শনীগুলো দেখতেছি তারা কি কি কাজ করেছে আমরা তো সবগুলো দেখতে পারিনি, তাই ঘুরে ঘুরে দেখতেছি যে কোথায় 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 প্রোগ্রাম করছে। সত্যি তাদের অবদান আমরা স্মরণ রাখছি। যে এই বিডিআর হত্যার সাথে প্রকৃতপক্ষে জড়িত এই খুনি হাসিনার দল এবং তার কিছু লোক, এই জন্য বিডিআর নিরপরাধ তাদেরকে দ্রুত বিচার করে তাদেরকে অব্যাহতি দেওয়া খুবই দরকার। তাহলে তাদের কাছ থেকে আরও তথ্য আমরা বাহির হলে পাবো। সবচেয়ে বেশি যে সময় জেলে গিয়েছি 18 সালে, আমাকে 11ই ডিসেম্বর নিয়ে গেল, আমি 3 মাস 27 দিন ছিলাম। তখন যেহেতু বেশি দিনই থাকতে হবে, তখন খাওয়া দাওয়া অ্যারেঞ্জমেন্ট আমরা যারা বিএনপি একটা রুমে বললাম যে ভালো খাবার দাবার কীভাবে কী করা যায়। পরবর্তীতে কি একজনের তথ্য দিল যে এখানে যারা বিডিআরের সাজাপ্রাপ্ত তারা খাবার দাবার সরবরাহ করে, তাদেরকে একটা ওই জেলখানা কর্তৃপক্ষ একটা সুবিধা দিয়েছে। তাই তাদের যখন ডাকলাম 5-7 জনকে যে আমরা এখানে খাবার দাবার দেবেন, তখন তাদের সাথে মিলে গিয়েছিলাম। তাদের কষ্টের কথা তারা স্পষ্টভাবে বলেছে, আমার কাছে বলেছে বহুতবার, প্রতিদিনই আমার সাথে 20 জন 30 জন 40 জন 50 জন দেখা করতো। দেখা করে ওই জেলখানার মধ্যে একটা জিয়া মঞ্চ আছে, অর্থাৎ ওখানে বিএনপির লোকজন গিয়ে জড়ো হয়, সেখানে কথা শুনতে চায়, তার নাম দিয়েছে জিয়া মঞ্চ। এই জিয়া মঞ্চে বিকালে বিকালে যাইতাম, আমার সাথে 50 জন 60 জন বিডিআর যারা নিরপরাধ, তারা বলেছে যে বিশ্বাস করবেন কি জানি না, ওইখানে সেদিন যারা গুলি করেছে, যারা হত্যা করেছে, তারা আসলে বাংলাদেশের কেউ ছিল না। এরা অবশ্যই ওই ভারত থেকে এসেছিল এবং ষড়যন্ত্রমূলক আমাদের পোশাক পরে কিভাবে ঢুকেছে তাদেরকে চিনতে পারতেছিলাম না। যেহেতু কমেন্টস দিয়েছে, আমাদের বলছে ওই যারা আমাদের ঊর্ধ্বতন কিছু ছিল আমাদের মধ্যে, যারা মেজরের র্যাঙ্কের নিচে যারা মানে আর্মি থেকে না, তারা যখন বলেছে আমরাও সেখানে কাজ করেছি, কিন্তু যখন গুলি দিয়ে মারে এটা আমাদের কাছে নির্মমতা মনে হয়েছে। তাই আমরা নিরপরাধ, এই অপরাধের সাথে জড়িত একেবারে স্পষ্টভাবে তারা বলেছে। জেলখানায় মিথ্যা কথা আসলে খুব কম বলে। তারা বলেছে যে এইটার সাথে জড়িত শেখ হাসিনা, আমরা যাদেরকে খুনি হাসিনা, গণহত্যাকারী হাসিনা, স্বৈরাচার ফ্যাসিস্ট হাসিনা বলি, সেই হাসিনা এবং হাসিনা সরকারের সেই তাপস, এই নানক, জাহাঙ্গীর কবির নানক, তখন স্বরাষ্ট্রমন্ত্রী সাহেরা, এরকম মনে করেন মির্জা আজম, এরাই জড়িত ছিল, শেখ সেলিম তারা জড়িত ছিল। তাই আমি মনে করি যে এই বিডিআর হত্যা যারা আসামি এখনও আছে, অনেকে মারাও গেছে দুঃখ কষ্টে, তাদেরকে দ্রুত আমাদের এই সত্যতা যাচাই করে তাদেরকে অব্যাহতি দেওয়া দরকার এবং প্রকৃত খুনিদের, এই শেখ হাসিনা আওয়ামী লীগের খুনিদের তাদের বিচারের আওতায় এনে, এবং তারা সংশ্লিষ্ট ওই সময় আর্মি কারা কারা ছিল এবং মহিউর আহমেদও এটার সাথে জড়িত ছিল। তাই আপনারা দেখেছেন ওই দিনের পরের দিনই যখন ওইখানে মিটিং হয়েছিল, সেই সময় অনেক সেনা কর্মকর্তা তাদের আবেগের কথা রাখতে পারেনি, বলেছিল এইটার সাথে জড়িত সরকার, এইটার সাথে জড়িত আপনি, শেখ হাসিনাকে ইঙ্গিত দিয়েছিল। তাই আজকে দেখেছেন আমি গুম হয়েছিলাম, আমি 3 বার গিয়েছিলাম, আপনার নিয়েছিল আমাকে কায়দায় কায়দায়, আমি বেঁচে গেছি বিভিন্ন কারণে ধরে পড়ে, বা আমার 2-1 জন লোক ছিল আর্মির, তারা হয়তো বা বাঁচিয়ে দিয়েছিল। তারপরও 7 দিন ছিলাম, 5 দিন ছিলাম, 3 দিন ছিলাম। তাই আমি মনে করি যে কালকে গুম কমিশনে স্পষ্টভাবে বলেছে যে গুমের সাথে শেখ হাসিনা জড়িত এবং তার সাথে তারেক সিদ্দিকী, এই শেখ রেহানার দেবর। আমার সময় তারেক সিদ্দিকী, আমি শেখ রেহানাকে নিয়ে একটা বক্তব্য দেওয়ার কারণে আমাকে গ্রেপ্তার করে নিয়ে মানে আমাকে ডিজিএফআই নিয়ে যায়। আমি যাওয়ার পরে আমাকে বলে যে আপনি শেখ রেহানা সম্পর্কে কী বলেছেন। আমি বললাম শেখ রেহানা সম্পর্কে তো আমি বলিনি, আমি শেখ হাসিনা অন্য কাজ দেখেন বলছেন। আমি বললাম না, আমার মনে পড়ে না। তারপরেই আমাকে শুনাইলো। আমি বলেছিলাম যে এই ব্যাংকগুলো যে হচ্ছে ব্যাংকের ছাতার মতো, একটা ব্যাংক থেকে 1000, 1500, 2000 কোটি টাকা শেখ রেহানা নিচ্ছে, 2 বোন ভাঙে চুরে খাচ্ছে, ভাগ বড় করে খাচ্ছে। সেই বক্তব্য আসলে দেখেছি।